নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। জেলা শাসক দ্বারা অপমানিত প্রদ্যোৎ জেলা শাসককে হ্যান্ডেল করবে বলে সামাজিক মাধ্যমে ওনার বার্তা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওয়াইটিএফ এর দাবি, ত্রিপুরা থেকে এই জেলা শাসককে বিদায় করার জন্য, না হলে গোমতী জেলায় বিভিন্ন অফিস তালা দিয়ে দেওয়ার হুমকি। মন্ত্রী আমলাদের সাথে রাতের বেলা আবাসনে গিয়ে দেখা করতে ভালোবাসেন ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। অন্যান্য সময়ের মতো রবিবার রাতের বেলা গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমার সাথে দেখা করতে গিয়েছিলেন প্রদ্যোৎ, কিন্তু সেখানে গিয়ে চরমভাবে অপমানিত হলেন তিনি এদিন রাতের বেলা জেলা শাসকের ব্যক্তিগত সরকারি আবাসনে গিয়েছিলেন দেখা করার জন্য। আবাসনের বাইরে দাঁড়িয়েছিলেন জেলা শাসকের দেহরক্ষীরা। মিটন সাহা নামে জেলা শাসকের এক দেহরক্ষী প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে জানান, এখন দেখা করা যাবে না জেলা শাসকের সাথে। তখন প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং টিটিএ এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া দেহরক্ষীকে নির্দেশ দেন তিনি যাতে ভেতরে গিয়ে জেলা শাসককে বলেন মহারাজা এসেছেন উনার সঙ্গে দেখা করতে। দেহরক্ষী পাল্টা জানিয়ে দেন জেলা শাসকের নির্দেশ ছাড়া উনাকে প্রবেশ করতে দেওয়া যাবে না। তারপরেও প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং পূর্ণচন্দ্র জমাতিয়া অনুরোধ করে বলেন জেলা শাসককে গিয়ে বলার জন্য মহারাজা এসেছে বলার জন্য। অথচ দেহরক্ষী পাল্টা জানিয়ে দেন, আপনার যদি দেখা করার হয় তাহলে আগামীকাল জেলা শাসকের অফিসে আসুন। শেষ পর্যন্ত অপমানিত হয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হলেন প্রদ্যোৎ। সোমবার সামাজিক মাধ্যমে ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানান, জেলা শাসক ওনার সঙ্গে দেখা করতে চাননি, সেটা আলাদা বিষয়। তিনি বলেন, সামাজিক মাধ্যমে জেলা শাসকের চাকমা সম্প্রদায় নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, কিন্তু সে বিষয় নিয়ে বিভ্রান্ত না করার বার্তা দিলেন তিনি বলেন, জেলা শাসক যে কোনো সম্প্রদায়ের হতে পারে, কিন্তু উনার ব্যক্তিগত কারণে গোটা সম্প্রদায়ের উপর আঘাত আনা ঠিক নয়। তিনি বলেন, জেলা শাসককে তিনি নিজের মতো করে হ্যান্ডেল করবেন, কিন্তু একজন জেলা শাসক জেলা প্রধান, উনাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা দেশের সংবিধান কোন রাজনৈতিক নেতাকে দেননি। তবে প্রদ্যোৎ কিশোর দেববর্মন দলীয় কর্মী, বিধায়ক থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে বলেন, অন্য দেশের নাগরিকদের অবৈধভাবে ভারতে থাকার কোনো অনুমতি দেয় না। নিজ এলাকার মধ্যে কেউ অবৈধভাবে বসবাস করছে কিনা সেটা নিয়ে যাতে জেলা শাসক এবং মহকুমা শাসকের সঙ্গে দেখা করে অবগত হয়, তার জন্য সকলকে নির্দেশ দিলেন তিনি বলেন, ভারতে অবৈধভাবে এসে বেআইনিভাবে রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড করে নিচ্ছে তারা যদি এদেশে থাকার সুযোগ পায় তাহলে 2028 সালে নির্বাচনে তারা মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে নির্বাচিত হবেন, সেটা ঠিক করে দেবে। শুধু তাই নয়, নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করবে তারা, পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করে। मैं आई कम ऑन लाइव ऑन फेसबुक आपको दो इम्पोर्टेंट पॉइंट्स बोलने के लिए। कल रात जो गोमती में हुआ डीएम के वहाँ में, देखिए मैं आपको एक बात बोलना चाहता हूँ कि वहाँ में बहुत लोगों ने मैंने फेसबुक में और यूट्यूब में कमेंट देखा है कि आप लोग नो डाउट आप लोग के अंदर थोड़ा गुस्सा हो सकता है कि डीएम ने ठीक तरीके से बात नहीं किया, मिला नहीं, वो अलग बात है। लेकिन बहुत लोगों ने चाकमा कम्युनिटी के ऊपर आप लोग ने कुछ बात बोला है। मैं आपको एक बात बोलना चाहता हूँ कि एक आदमी का एक्शन पूरा कम्युनिटी का के संग जुड़ना गलत बात होगा। वो डीएम बंगाली भी हो सकता था, तिपरासा भी हो सकता था, देबबर्मा, जमातिया, रांखोल भी हो सकता था, मुस्लिम भी हो सकता था, क्रिश्चियन भी हो सकता था, बुद्धिस्ट भी हो सकता था। ये उनका पर्सनल एक्शन था। प्लीज डू नॉट टारगेट अ कम्युनिटी। आज के दिन जब हमें एक होना है और हमें आगे बढ़ना है, आई थिंक दैट किसी को कि कोई जात को या कोई रिलीजन को ब्लेम करना हमारे लिए अच्छा नहीं होगा, इज नॉट गुड फॉर अस। तो मैं आपको यही बात बोलना चाहता हूँ कि आदमी का जो कम्युनिटी है या उनका धर्म है उसको आप टारगेट मत कीजिए। वो एक व्यक्ति का एक्शन था और उसको हम अपने तरीके से हैंडल करेंगे। बी पॉजिटिव, डोंट बी नेगेटिव। मेरे संग मेरे बहुत चाकमास हैं जो मुझे सपोर्ट भी करते हैं।
मैंने भी उनको सपोर्ट किया है। जब उनके खिलाफ रेशियल डिस्क्रिमिनेशन दिल्ली में हुआ, जब भी कुछ गलत होता है, तो मैं बांग्लादेश में जब हमारे लोगों को मारा जाता है तो मैं भी उनको सपोर्ट करता हूँ। तो एक आदमी का एक्शन पूरा कम्युनिटी को टार्निश नहीं करना चाहिए, और मैं अपने लोगों को बोलना चाहता हूँ कि काइंडली डू नॉट अटैक द होल कम्युनिटी फॉर वन मिस्टेक ऑफ वन पर्सन। ये मेरा थिंकिंग है। आपको अगर लगता है कि मैं ये बोल के कमजोरी दिखा रहा हूँ, कमजोरी नहीं दिखा रहा हूँ। महाराजा का परिवार से हूँ, दिल बड़ा होना चाहिए और सोच भी बड़ा होना चाहिए। सेकेंड चीज, आपने सुना है कि होम मिनिस्टर ने कहा है, सुप्रीम कोर्ट ने कहा है कि इलीगल इमिग्रेंट्स को हिंदुस्तान में रहने का कोई अधिकार नहीं है। ये बात तो मैं पिछले 10 साल से बोल रहा हूँ। एनआरसी का केस भी फाइल किया था, आज भी सुप्रीम कोर्ट में है। एनआरसी के केस में मैं था, बीके रांखोल था, जगदीश देव वर्मा था, रंजीत देव वर्मा था। हम लोग सब का जो पोजीशन वो टाइम था और आज का पोजीशन है वही है। लेकिन क्योंकि आज बांग्लादेश हिंदुस्तान के खिलाफ जहर बोल रहा है, इसके लिए गवर्नमेंट ऑफ इंडिया रिएक्ट कर रही है। लेकिन तिपरासा ये बात पहले से जान चुका था, है और रहेगा। इसके लिए आई आस्क ऑल माई एमएलएस, मैं आज अपने एमएलएस के संग ही बैठा हूँ यहाँ, मैं आप सबको बोलता हूँ कि अपने एरिया में जाकर, ये बहुत इंपॉर्टेंट इश्यू है, क्योंकि आज सिर्फ रोहिंग्याज या बांग्लादेशीज नहीं आ रहे हैं। आज ये लोग त्रिपुरा में आकर वोटर का आईडी ले रहे हैं, राशन कार्ड ले रहे हैं, और 2028 के इलेक्शन में ये लोग डिसाइड करेंगे कि कौन हमारा एमएलए बनेगा, ये लोग डिसाइड करेगा कौन हमारा एमपी बनेगा, ये लोग डिसाइड करेंगे कि कौन हमारा मुख्यमंत्री बन सकता है। ये हमको होने नहीं देना है। तो मैं आप सबको बोलता हूं, अपने एमएलए को मैंने बोला है कि अपने एरिया में डीएम के संग बात करके, एसडीएम बीडीओ के संग बात करके जानकारी लीजिए कि कौन इलीगली राशन कार्ड ले रहा है, कौन इलीगली हमारे एरिया में बैठ रहा है, और कौन इलीगली इंडिया का वोटर बनने का कोशिश कर रहा है। क्योंकि जिस दिन वो वोटर बन जाएगा, उस दिन वो हमारे भविष्य के संग खेलेगा, आपके बच्चे के भविष्य के साथ खेलेगा। इसके लिए दिस इज नॉट द टाइम टू फाइट, दिस इज द टाइम टू यूनाइट, टू स्टॉप ऑल दीज इलीगल पीपल फ्रॉम बांग्लादेश। इनको तो हिंदुस्तान में रहने का कोई अधिकार नहीं है, और जब ये लोग आते हैं तो ये आपका बच्चे का नौकरी ले जाता है, ये आपका हिस्से का अधिकार छीन लेता है। এদিকে ওয়াইটিএফ এর পক্ষ থেকে রাজন্দরে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলার ওয়াইটিএফ সভাপতি পশমিত দেববর্মা। তিনি বলেন, জেলাশাসক হলেন জনসাধারণের চাকর। 24 ঘন্টা জেলাশাসকের দায়িত্ব পালনের জন্য নির্দেশ থাকে। রবিবার রাতে তাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ব্যক্তিগত কাজে যায়নি, জনগণের সমস্যার কথা জানাতে গিয়েছিলেন। গত 1 মাস ধরে ফোনে কথা বলার জন্য চেষ্টা করছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু জেলাশাসকের সঙ্গে কথা বলতে না পেরে রবিবার রাতে উনার সরকারি আবাসনে গিয়েছিলেন। যেহেতু তিনি দেখা করতে চাননি, তাই তাদের দাবি তরিৎকান্তি চাকমার মতো এমন জেলাশাসক ত্রিপুরা রাজ্যের দরকার নেই। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলতে চান, এই জেলাশাসককে যদি ত্রিপুরা রাজ্য থেকে ইতিমধ্যে বিদায় করা না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং গোমতী জেলার সমস্ত অফিসে তালা দিয়ে দেবে। আপনারা জানেন, আপনারা সবাই অবগত যে গতকাল রাতে আমাদের মহারাজ গোমতী ডিস্ট্রিক্টে গিয়েছিলেন, গোমতী ডিস্ট্রিক্টে ডিএমের সাথে দেখা করার জন্য। কিন্তু যে গোমতী ডিস্ট্রিক্টের ডিএম তরিৎ কান্তি চাকমা, উনি বুবাগার সাথে দেখা করেননি। আমরা যতটুকু জানি যে ডক্টর হোক, ডিএম হোক, এসডিএম হোক, তারা সবাই পাবলিক সার্ভেন্ট, এর মানে জনসাধারণের চাকর। তাদের কর্তব্য, তাদের ডিউটি হচ্ছে 24 আওয়ার্স, 24 ঘন্টা পাবলিকদের সেবা করা তাদের কর্তব্য। তারা যখন চাকরিতে জয়েন করে, তারা এইভাবেই শপথ নিতে হয়, আমাদের জীবনে যতটুকু আমরা চাকরির জীবন থাকবো, ততদিনই আমরা জনসাধারণের সাথে কাজ করে যাব, জনসাধারণের কাছে পাশে থাকবো। কিন্তু কালকে গত রাতে আমরা দেখলাম যে তরুণ কান্তি চাকমা, উনি টোটালি আমাদের বুবগরা এবং আমাদের টিটিএডিসির সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র দেববর্মা স্যারের সঙ্গে জমাতিয়া শরীর দেখা করেনি। এখানে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে তরুণ কান্তি চাকমা
উনি তার তার যে দায়িত্ব পালনের কিন্তু অসমর্থন। কারণ যে বুবাগরা যে তার সাথে দেখা করতে যায়, কিন্তু বুবাগরা নিজের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য যায়নি। বুবাগরা এখানে গিয়েছিলেন, গোমতী ডিস্ট্রিক্টে কিছু প্রবলেম ছিল সরকারি কাজে, কিন্তু বুবাগরা তাই করছে যে 1 মাস ধরে তার সাথে ফোনে হোক বা যে কোনোভাবে হোক তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু উনি টোটালি কমিউনিকেশন করার সুযোগ দেয়নি আমাদের বুবাগরাকে। কিন্তু এই বিষয় নিয়ে আমাদের ওয়াইটিএফ তরফ থেকে আমরা বিশেষভাবে নিন্দা জানাই তরণকান্তি চাকমাকে। আমরা এটাও জানাই যে ডিএম তরণকান্তি চাকমাকে আমরা ওইটা বলতে চাই যে এরকম ডিএম আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দরকার নেই। ওনার নাম কি তরুণ কান্তি চাকমা না তরিত কান্তি চাকমা? তরিত কান্তি চাকমা। তো আমাদের ওয়াইটিএফ এর তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির কাছে আমাদের এটাই দাবি থাকবে যে অতি সত্ত্বে তরিতকান্তি চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বরখাস্ত করা হোক। আমরা এরকম ডিএম আমরা চাই না ত্রিপুরা রাজ্যে। উনি যে কোনো ডিস্ট্রিক্টে যদি যায়, উনি সেইভাবে এইভাবে আমাদের সাথে জনগণের সাথে সবার সাথে ব্যবহার করবে। এর জন্য আমরা তরিতকান্তি চাকমার মতো ডিএম আমাদের প্রয়োজন নেই। উনি ত্রিপুরা থেকে চলে গেলে আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, ত্রিপুরা রাজ্যের পাবলিকের জন্য ভালো হবে। যদি না হয় যদি ত্রিপুরা রাজ্য থেকে বা গোমতী ডিস্ট্রিক্ট থেকে তাহলে যদি ট্রান্সফার করা না হয়, ওয়াইটিএফ ঘরে বসে নিজে চুপচাপ থাকবে না। এর জন্য বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এটাই অনুরোধ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে, অতি সত্ত্বে তরিতকান্তি চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় করা হোক। ত্রিপুরা রাজ্য থেকে যে কোনো রাজ্যে পাঠিয়ে দিন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ত্রিপুরা রাজ্যে এরকম ডিএম আমরা চাই না। যদি না হয় তাহলে ওয়াইটিএফ বৃহত্তর আন্দোলন গোমতী ডিস্ট্রিক্টে সব অফিসগুলো আমরা তালা দিয়ে দেব। অপরদিকে সোমবার উদয়পুর প্রেস ক্লাবে ত্রিপুরা মথার যুব সংগঠন ওয়াইটিএফ এর নেতৃত্ব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 96 ঘণ্টার মধ্যে যদি গোমতী জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সংগঠন সারা রাজ্যে চরম আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলনের নেতৃত্বরা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের গোমতী জেলার সভাপতি সুজয় উচাই, বিসি মনো জোনাল কমিটির চেয়ারম্যান ডেভিড মুরা সিং, সংগঠনের সাধারণ সম্পাদক সেন্টু মিয়া, গোমতী জেলার সাধারণ সম্পাদক সুভাষ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা ছিলেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত। নেতৃত্বরা বলেন, বর্তমানে গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা খোয়াই মহকুমার কর্মরত অবস্থা কি করছেন সংগঠন সব জানে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও টিটিএডিসির সিএম দুজন জনপ্রতিনিধি তাদের সঙ্গে দেখা না করা বড় অন্যায় করেছেন, একটা সংগঠন মেনে নেবে না। নেতৃত্বরা আরও বলেন, দক্ষিণ জেলা কিংবা সিপাহীজলা জেলার শাসকের সঙ্গে প্রতিনিয়ত জনগণের সমস্যা নিয়ে আলোচনা করা যায়, অথচ গোমতী জেলার জেলা শাসকের সঙ্গে মহারাজা 1 মাস ধরে টেলিফোন করলে রিসিভ করেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যত রাত হোক কথা বলা যায়, অথচ গোমতী জেলার জেলা শাসক কোনো সৌজন্যতা দেখায় না। সংগঠন এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে। এদিন জনগণের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই জেগেছে, অফিস থাকতে কেন ব্যক্তিগত আবাসনে কথা বলতে গেলেন প্রদ্যুৎ? যে ডিএম এর অ্যাডমিনিস্ট্রেশনের যে উইকনেস, ওটা তো আমরা আমাদের বিসি মনুর চেয়ারম্যান আমাদের মাননীয় ডেভিড মুরা সিং তার কথা দিয়ে আমরা শুনেছি। আর আমরা ওয়াইটিএফ আগে থেকে আর এখন পর্যন্ত ওয়াইটিএফ কথা কম, অ্যাকশন বেশি, কাজ বেশি। এই জন্য আমাদের নেক্সট স্টেপ বা নেক্সট অ্যাকশন আমাদের কি হবে, এটা কমের আগে একটা জিনিস কইতে চাই যে আমাদের সুপ্রিমো, আমাদের সারা ত্রিপুরার আমাদের সুপ্রিমো শুধু পার্টির না, সে আমাদের মহারাজা। একজন মহারাজাকে আমাদের ডিএম, একজন গোমতী জেলার যে ডিএম ডিসরেসপেক্ট করেছে, মানে পুরো সমস্ত ত্রিপুরাসীদেরকে ডিসরেসপেক্ট করেছে। আর শুধু ওখানে আমাদের মহারাজার সঙ্গে আমাদের টিটিএডিসির সিএম, চিফ এক্সিকিউটিভ মেম্বার, সেও প্রেজেন্ট আছে। তো যদি একজন সিএম কে ডিসরেসপেক্ট করেছে, তার মানে পুরো টিটিএডিসি কে ডিসরেসপেক্ট করেছে। তো এই
এইসব কথাতে এসব অ্যাকশন ডিএম এর যে অ্যাকশন সেই যে ম্যানারটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এই জন্যই আমাদের YTF এর সেন্ট্রাল প্রেসিডেন্টের লগেও আমাদের কথা হয়েছে, আমাদের মাননীয় স্যার সুরজ দেববর্মা তার লগেও আমাদের কথা হয়েছে। তো আমাদের ফাইনাল ডিসিশন এটাই, YTF থেকে আমরা আলটিমেটাম 96 আওয়ার্স 96 ঘন্টার মধ্যে যদি গোমতী জেলার ডিএম কে যদি গোমতী থেকে ট্রান্সফার না করলে আমাদের নেক্সট স্টেপ YTF অনেক কঠিন স্টেপ চলে যাব। তো যে গোমতী জেলার আন্ডারে যতটুকু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের যে অফিস আছে, যদি 96 আওয়ার্সের মধ্যে যদি তাকে ট্রান্সফার করা না হয়, সব অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসদেরকে আমরা বন্ধ করে রাখবো যতটুকু পর্যন্ত তাকে এখান থেকে ট্রান্সফার না করে। তো এটাই আমাদের আলটিমেটাম। যদি 96 আওয়ার্স পরে ট্রান্সফার না হয়ে আমরা অফিস তো বন্ধ থাকবোই, এরপরও যদি অ্যাকশন না নিলে কিন্তু এর বেশি কঠিন অ্যাকশন নেওয়া হবে। এটা আমাদের YTF সব জায়গাতে আমরা রেডি আছে। এই জন্য YTF আমাদের এখন গোমতী ডিস্ট্রিক্টের পেছনে দেখতে পারবো সব ব্লকের আমাদের YTF এর প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট আর আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে লিডাররা আছে এখানে। তো নেক্সট স্টেপের জন্য আমরা সব অপেক্ষা আছে। অধিকাংশ সময় দেখা যায় তিনি মন্ত্রী বাহাদুরদের সরকারি আবাসনে রাতের বেলা 9টা-10টার সময় ছুটে যান। তারপর বৈঠকে কি আলোচনা হয় সে বিষয় নিয়ে তেমন কোনো স্পষ্টতা আসে না সামনে। কিন্তু এবার একজন জেলা শাসকের আবাসনে তিনি রাতের বেলা কেন গিয়েছিলেন সেটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, একজন জনপ্রতিনিধির এত বড় অপমান সাধারণভাবে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছে। জেলাশাসক নিজ সরকারি আবাসনে বিভিন্ন কাজও ব্যস্ত থাকতে পারেন, সুতরাং ওনার জন্য 2 মিনিট সময়েরও মূল্য আছে। জেলাশাসক দেহরক্ষী নিয়ে জানিয়েছেন জেলা শাসকের অফিসে আসার জন্য। সুতরাং এ বিষয় নিয়ে আবার জলখোলা করে আন্দোলনে নামলে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছুই হবে না। অপরদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সামাজিক মাধ্যমে জানান, ডিএম দুজন জনপ্রতিনিধির সাথে গোমতীর আচরণ মোটেও গ্রহণযোগ্য এবং নিন্দনীয় নয়। একজন জনসেবক হিসেবে কর্তব্য পালনে অবহেলা এবং নিছক অহংকার বলে অভিমত প্রকাশ করেছেন। শান্তন টিভি। সামান্য দুটি আম পাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত এক মহিলা। ঘটনা নতুন বাজার থানাধীন যতনবাড়ি রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়। যতনবাড়ি রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় ঘটনা সংঘটিত হয়। ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে নতুন বাজার থানায় মামলা দায়ের করল আক্রান্ত ওই মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে যতনবাড়ি রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় গাছ থেকে আম পাড়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এলাকার সুধীর সরকারের স্ত্রী বুলন সরকার অভিযোগ করেন যে উনার নাতি আম পাড়ার জন্য গাছে উঠলে প্রতিবেশী নারায়ণ মণ্ডল ও উনার মা বীণা মণ্ডল গাছে থাকা নাতিকে বাঁশ দিয়ে আঘাত করে। বিষয়টি প্রতিবাদ করতে এগিয়ে আসলে বুলন সরকারের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী নারায়ণ মণ্ডল উনাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। তাই তিনি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে রবিবার বিকেলে যতনবাড়ি ফাঁড়িতে মামলা দায়ের করেছেন। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি দেখে সোমবার সকালে আক্রান্ত মহিলা পুনরায় নতুন বাজার থানায় এসে সুষ্ঠু তদন্তের দাবি করে। কিচ্ছু বলে করছে না, আর এদিকে রক্ত জমা রয়েছে, অখন একটু কমছে, বললা বলে কামড় দিছে। আর এদিকে বাঁশ দিয়ে তো বাইরে এসে অনেক শক্ত বাঁশ দিয়ে বাইরে। আমি শুধু একটা মোবাইল নিতাম আইছি বাড়ির থেকে, মোবাইলটা নিয়ে যাইতে তুই দেখি কিতা মানে পুরো আঁচলাইয়া রাখছে না। এমন ভাবে অত্যাচার করার পরও হে আজকে বিন্দাস ঘুরতেছে, কিন্তু হেরে কোনো অ্যারেস্ট করতেছে না। কেউরই মানে ফাটতে দেয় না, যে ওই একটা ফল ফাটতে মানে জিজ্ঞাসা করে দেখতে পারবেন। এদিকে যাইছিল মানে সবাই মানে কইব যে তারা এরকম করে যে একটা ফল ফাটতে লইলই মানে মানে কিতা করে মানে বইখা দেয়, সরাই দেয়, শুধু বাজারে নিয়ে এসে বিক্রি করে। আমি সুস্থ বিচার চাই, শাস্তি চাই আমি তারা। আমার মার যে এইভাবে মারছে। কালকে কটা নাগাদ ঘটনাটা হয়েছে? 12টা 12:30। আপনার মাকে কে মারধর করছে? মারধর নারায়ণ মণ্ডল আর নারায়ণ মণ্ডলের মা। আপনার মাকে কোন হসপিটালে নিয়ে আসেন পরে? এরপরে যতনবাড়ি হসপিটাল। অ্যাকচুয়ালি তো প্রথমত ঘটনাটা ভালোই লাগছে না, মারপিটটা তো ঠিক না অ্যাকচুয়ালি পাড়ার মধ্যে। হ্যাঁ, যাই হোক একটা আম পারতো গেছে, আম পারানোর পরে দিয়ে সেরা
এই বাস দিয়ে কি যেটা শুনছি ছেলেটারে বাস দিয়া ওই ছেলে ঘুষাইতাছে মানে কে নারায়ণ মন্ডল। এটা কি তাদের গাছ? না তাদের কাছ না, এটা তো কোয়ার্টারে কমতেছে। 10টি মোবাইল ও 3,000 টাকা সহ রাহুল দত্ত নামে একজনকে আটক করল আগরতলা পশ্চিম থানার পুলিশ। গত 15 মে রাতের বেলা কিছু অজ্ঞাত ব্যক্তি কৃষ্ণনগর স্থিত একটি বেসরকারি হাসপাতালে প্রবেশ করে প্রণামী বাক্সটি চুরি করে নিয়ে যায়। হাসপাতালের ম্যানেজার প্রসেনজিৎ মজুমদারের অভিযোগ ভিত্তিতে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়, যার নম্বর নং 2025 WAG 053 dated 25/5/2025 US 305/331/4/35 of BNS। পরবর্তী সময় পুলিশ একটি টিম গঠন করে তদন্তে নেমে সিসিটিভি দেখে রাহুল দত্ত নামে একজনকে আটক করে। তার বাড়ি নন্দননগর এলাকায়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মোবাইল সহ চুরি যাওয়া 3,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ, যেগুলোর প্রণামী বাক্সে ছিল। সোমবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। 15/5/2025 একটা চুরির ঘটনা সংঘটিত হয়। এটা অ্যাকচুয়ালি ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল আছে কদমতলা। এই হসপিটালের ভেতরে একটা প্রণামী বাক্স আছে। সেই প্রণামী বাক্সের মধ্যে 10 থেকে 12,000 টাকার প্রণামী ছিল। তো ওখান থেকে প্রণামী চুরি হয় এবং পরবর্তী সময়ে ওইটার উপর আমরা একটা কেস নিই। কেস নেওয়ার পর বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ এবং আমাদের নিজেদের সোর্স এবং সব কিছু মিলিয়ে আমরা এই চুরির ঘটনায় জড়িত যে ছিল রাহুল দত্ত, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে চুরি যাওয়া যেই টাকাগুলি প্রণামী বাক্সে সেটাও উদ্ধার করা মানে সম্পূর্ণটা পারা যায়নি, কারণ ততক্ষণে সে কিছু খরচ করেছে। তো বাকিগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। আপনি দেখছেন সেগুলি খুচরো টাকা সব। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা জিনিস, যেটা এই মোবাইল চুরির ক্ষেত্রেও আমরা অনেকটা সাফল্য পেয়েছি। আগরতলা শহরে রিসেন্ট কিছু মোবাইল চুরি হচ্ছিল, সেই চুরির মোবাইলগুলিকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি ওর কাছ থেকে। এখন ওকে আজকে আমরা কোর্টে পাঠাবো, পুলিশ রিমান্ডে আনা হবে এবং তার গ্যাং বা গ্রুপ আর কে আছে সেগুলিকেও আমরা বার করবো। আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া দাসপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল আমতলী থানার পুলিশ। পুলিশ জানায় তাদের কাছে অভিযোগ আসার পর তারা তদন্তে নেমে আগরতলা জয়নগর এলাকায় সোহেল মিয়া নামে এক যুবককে আটক করে। পুলিশ তার কাছ থেকে স্বর্ণের চেইন আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ, এই স্বর্ণের চেইনের সাথে আরও একটি হাতের বালা চুরি করেছিল সে। তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে আরও কারা কারা জড়িত রয়েছে তার সাথে। এমনটাই জানায় আমতলী থানার পুলিশ। আমাদের কাছে খবর আসে হাঁপানিয়ার দাসপাড়া গায়ত্রী দাসের বাড়িতে একটি চুরির ঘটনা সংঘটিত হয় এবং ওনার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি হয়। তখন আমরা সোহেল মিয়া নামে একজনকে আটক করি, যার বাড়ি জয়পুর এলাকাতে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটা গোল্ডেন চেইন রিকভার করি এবং তাকে এই কেসে অ্যারেস্ট করি। আজকে আমরা আদালতে প্রডিউস করব এবং কে আর জড়িত আছে এবং বাকি জিনিসগুলো রিকভারি। কি কি জিনিস হারানো গেছে? ওনার বাড়ি থেকে একটা স্বর্ণের চেইন এবং একটা হাতের বালা চুরি হয়েছে। আমরা স্বর্ণের চেইনটা এখন পর্যন্ত রিকভারি করতে সক্ষম। টাকা পয়সা কিছু চুরি হয়েছে? টাকা পয়সা না, টাকা পয়সা কোনো এদিকে সমস্যা। ওর সাথে কে কে জড়িত আছে খোঁজ খবর? হ্যাঁ, আমরা ওকে রিমান্ডে আনবো, মানে বাকি কে জড়িত আছে এবং বাকি জিনিসগুলো উদ্ধার করবো। পুলিশ সদর দপ্তরের কর্মী সহ 3 জনকে নেশা কারবারিকে আটক করল পুলিশ। কবিরাজ টিলাপল্লী উন্নয়ন সংঘের সাধারণ মানুষ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত পুলিশ কর্মী রাজ্য পুলিশের সদর কার্যালয়ে কর্মরত, নাম পান্না দেব, বাড়ি পশ্চিম প্রতাপগড় স্পোর্টস স্কুল সংলগ্ন এলাকায়। অপর 2 অভিযুক্ত অঞ্জন দাস, বাড়ি মধ্য প্রতাপগড় সুরেন্দ্রপল্লী, এবং চিত্তরঞ্জন সরকার, বাড়ি প্রতাপগড়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এডিনগর থানার পুলিশ 3 জনকে থানায় নিয়ে আসে। আমরা পাড়ার মধ্যে এই অশুভ কাজ করতেছে, কিন্তু করার পর আমরা ধরতে পারতেছি না। ডেলি আমরা স্প্রাই লাগাচ্ছি, পোলাবন লাগা রাখছি, কিন্তু এটাকে তারা ইয়ে ধরতে পারছে না। কিন্তু আজকে তারা পোলাবন দেখতেছে, তারা এই বাইকটার থেকে মালটা নিয়ে আদান প্রদান করতেছে, মানে একজন থেকে একজনের কাছে নিতেছে মালটা। এমন সময় পোলাবন তারা ধরছে, ধরে তার কাছে অফিসার পাওয়ার কাছে ফেন্সিডলের পুতুল পাওয়া গেছে অনেকটি, এরপরে সিরিঞ্জ পাওয়া গেছে, এরপরে কোটা পাওয়া গেছে, এগুলি এর কাছে পাওয়া গেছে। আর একজন তো পুলিশ চাকরি করে একইভাবে এইসব কাজ করে, যেহেতু হেরা আরও ইয়ে দূষিত করতেছে পাড়াটারে। আমরা স্পটে আসি,
পরে আসার পরে 3 জন ব্যক্তিকে দেখতে পাই এবং ক্লাব কর্তৃপক্ষ বলেছে যে ওরা নাকি ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং ওনাদের সঙ্গে একটা বাইকও আছে। ওনারা বলছে বাইকে কিছু সাসপিসিয়াস জিনিস থাকতে পারে। তো ওনাদের সামনে যে এখানে পাটনা করে এক ভদ্রলোক আছেন, উনি সেই বাইকের টুলবক্সটি খুলে এবং এতে দেখা যায় এখানে কিছু সংখ্যক। রবিবার রাতে কমলপুর থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য পায়। এদিন রাতে গোপন খবরের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ এক অভিযানে নামে। গভীর রাতে সোহম চক্রবর্তী নামে একজনকে আটক করে। সোহম চক্রবর্তীর বাড়ি শহরের দক্ষিণা দিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ রাত 12টার পর মায়াছড়ের অমিয় কুমার গোপকে আটক করে। তার ঘরে তল্লাশি চালিয়ে 3 কোটা ব্রাউন সুগার আটক করে, যার পরিমাণ 31.59 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। পুলিশ দুজনকে আটক করে। এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নেওয়া হবে বলে জানিয়েছে এসডিপিও সমুদ্রতা বর্মা। তিনি জানায় পুলিশের এই ধরনের অভিযান চলবে। আমি আজকে এসডিএম সাহেবের বারামুন্ডি থানাতে আসি। এসে অমিয় গোপীর বাড়িতে যাই এবং সেখানে গিয়ে উদ্ধার করলেন ব্রাউন সুগারের পুলিশ এবং কমলপুর পুলিশ আবার আরেকটা সাফল্য পাই আমরা। গতকাল আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে 2 জন লোককে আমরা ডিটেইন করি এবং পরবর্তী সময়ে অন দি বেসিস অফ ইন্টারোগেশন তাদের কাছ থেকে ওদেরই একজন বাড়ির থেকে আমরা 3 cases of brown sugar weighing approximately 3 cases of brown sugar approximately 31.59 grams, যার বাজার মূল্য হবে ধরেন approximately 5 lakhs আমরা সিজ করি। কয়টার সময় স্যার? এই ঘটনা আমরা প্রথম যখন ডিটেইন করি অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড রাত সন্ধ্যাবেলা 9টা এবং রাত্রেবেলা আমরা 12টার দিকে আমরা সিজ করি। দুজনের নাম স্যার? তাদের দুজনের নাম হলো অমিয় কুমার গোপ, বয়স 21, সান অফ অপুরঞ্জন গোপ, বাড়ি মায়াছড়ি কমলপুর। আরেকজনের নাম হচ্ছে আপনার সোহম চক্রবর্তী, বাবার নাম শ্যামল চক্রবর্তী অফ কমলপুর। আগামী 30 ও 31 মে দুদিনব্যাপী কৈলাসহরের এসএফআই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই রাজ্য সম্মেলন উপলক্ষে এসএফআই খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে সিপিআইএম আয়োজিত করে রক্তদান শিবিরের। এদিন রক্তদান শিবিরের সূচনা করেন বিধায়ক নির্মল বিশ্বাস, সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সিপিআইএম নেতা অলয় রায়, গৌতম পাল থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের রক্তদান শিবিরে 20 জন রক্তদাতা নাম নথিভুক্ত করেছেন। আগামী 30 এবং 31 তারিখ ঊনকোটি জেলায় কৈলাসহরে এসএফআই ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে সংগঠন প্রতিটি বিভাগীয় কমিটি নানা ধরনের সাংস্কৃতিক সামাজিক কর্মসূচি গ্রহণ করছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা স্বেচ্ছা রক্তদান শিবির সংগঠিত করে যাচ্ছি। এই সম্মেলনের মধ্য দিয়ে কমরেড 15 জন স্বেচ্ছা রক্তদান দেবে। এই রক্তদান শিবিরে 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।